আসসালামু আলাইকুম। আমি প্রফেসর ডাক্তার সারিয়া তাসনিম, অধ্যাপক গাইনি অ্যান্ড অবস, ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজ এবং কনসালটেন্ট প্যান প্যাসিফিক হসপিটাল, শাহজাহানপুর। প্রিয় দর্শক, আপনাদের সামনে আজকে আমি উপস্থিত হয়েছি জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি সম্পর্কে এবং এদের প্রয়োজনীয়তা সম্পর্কে কিছু বলার জন্য। যদিও জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতিটা অনেকখানি ব্যাপক, আমি সব পদ্ধতি সম্পর্কে বলবো না, আমি শুধুমাত্র গর্ভনিরোধক বড়ি বা জন্ম নিয়ন্ত্রণের যে খাওয়ার বড়ি, ওরাল কন্ট্রাসেপটিভ পিল, সেটা সম্পর্কে একটু বলি। বিংশ শতাব্দীতে বৈজ্ঞানিক যত যুগান্তকারী আবিষ্কার হয়েছে তার মধ্যে কিন্তু এই জন্ম নিয়ন্ত্রণের বড়ি বা গর্ভনিরোধক বড়ি আবিষ্কার একটা অন্যতম বিশেষ ঘটনা। কারণ এই একটি ওষুধ বা একটি পিল একটা নারীর জীবনকে অনেকাংশেই পরিবর্তন করে দিতে পারে, অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ থেকে তাকে মুক্ত রাখতে পারে এবং এর ফলে কিন্তু নিরাপদ মাতৃত্ব নিশ্চিত হতে পারে। আমরা জানি যে নিরাপদ মাতৃত্বকে একটা ঘরের সাথে তুলনা করা হয়, রিপোর্ট হিসেবে বলা হয়ে থাকে, এবং এই ঘরের 4টা পিলারের একটি হচ্ছে পরিবার পরিকল্পনা বা ফ্যামিলি প্ল্যানিং। এবং এই ফ্যামিলি প্ল্যানিং এর অনেক রকম পদ্ধতি আছে, খাওয়ার বড়ি, ইনজেকশন, ইমপ্লান্ট। তার মধ্যে খাওয়ার বড়িটা হলো সবচেয়ে বেশি জনপ্রিয় এবং সবচেয়ে বেশি প্রয়োজনীয়, কারণ এটি নারী নিজে নিয়ন্ত্রণ করতে পারে। সে কতদিন খাবে, সে কখন এটা খাওয়া বন্ধ করবে বা সে আবার গর্ভধারণ করতে চায়, এই সিদ্ধান্তটা তার। এবং এটা তাকে তার মাতৃত্ব নেবার জন্য বা তার জীবনটাকে তার পরিকল্পনা অনুযায়ী চালিয়ে নেওয়ার জন্য যে সিদ্ধান্ত নেওয়ার যে ক্ষমতা, সেটাকে কিন্তু জোরদার করে। আমরা যত গর্ভধারণ বা ডিম্বস্ফোটন বা ওভুলেশন, কনসেপশন, এর যে শারীরবৃত্তীয় যে স্বাভাবিক প্রক্রিয়াগুলো, সেগুলো আমরা যত জানতে পেরেছি ততই কিন্তু এই জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতিগুলো নতুন নতুন করে আবিষ্কার হয়েছে। খাবার বড়ির কথা যেটা আমি বলছিলাম, যেটাকে আমরা কম্বাইন্ড ওরাল পিল বলি, যেখানে দুটো হরমোন থাকে, একটা হলো এস্ট্রোজেন, একটা হলো প্রোজেস্টেরন। তো এইটার মেইন কাজটা হলো যে এটা ওভুলেশন বা ডিম্বস্ফোটন হতে দেয় না। এটা কিভাবে কাজ করবে, এই কম্পোজিশন গুলো কিরকম হবে। প্রথমে যখন বের হলো এস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন কম্বিনেশন, প্রথম যে পিলটা FDA এর অনুমোদন পেয়েছিল সেটা 1960 সালে। সেখানে ছিল যে এস্ট্রোজেন, সেটার নাম ছিল মেস্ট্রানল, সেটা 50 মাইক্রোগ্রাম মেস্ট্রানল এবং 10 মিলিগ্রাম নর্থিনোড্রেল, এই প্রোজেস্টেরন, এই কম্বিনেশনটা ছিল। এইখানে যে মাত্রায় এস্ট্রোজেনটা ছিল তাতে দেখা যাচ্ছিল যে বেশ কিছু সাইড এফেক্ট বা কিছু কিছু জটিলতা এখানে দেখা যাচ্ছিল, বিশেষ করে ওজন বেড়ে যাওয়া বা শরীরে পানি আসা, তারপর কিছুটা লিভারের সমস্যা, এরকম হওয়ার একটা সম্ভাবনা ছিল। তো সেজন্য গবেষণা চলতে থাকলো যে কিভাবে এস্ট্রোজেনের পরিমাণটা কমিয়ে কিন্তু ওষুধের কন্ট্রাসেপটিভ পিলের যে কার্যকারিতা, সেটাকে যাতে কোনো রকম ভাবে বিঘ্নিত না হয়, আর কিভাবে এই কম্বিনেশনটা করা যেতে পারে। তো এরপরে আসলো 50 মাইক্রোগ্রামের এস্ট্রোজেনের পরিবর্তে আসলো 30 মাইক্রোগ্রাম, এটাকে বলা হতো যেটা 50 মাইক্রোগ্রাম এস্ট্রোজেন থাকবে সেটা হলো হাই ডোজ পিল, তারপরে হচ্ছে লো ডোজ পিল হচ্ছে 30 মাইক্রোগ্রাম। এবং এখানে যে এস্ট্রোজেনের যে কম্পোজিশনটা, সেটাকেও কিন্তু একটু পরিবর্তন করা হলো। যেমন মেস্ট্রানলের পরিবর্তে আসলো ইথানিল এস্ট্রাডিওল, আর ওখানে যে নর্থিনোড্রেল ছিল সেটার পরিবর্তে কিন্তু অন্য প্রোজেস্টেরন, অন্য সিনথেটিক প্রোজেস্টেরন যেমন ডেসোজেস্ট্রেল, ড্রাসপিরন, এগুলো আসলো। এবং এর সাথে সাথে কিন্তু এটা আলট্রা লো ডোজ পিল বলা হচ্ছে, যেটা হচ্ছে 4th জেনারেশন, যেখানে মাত্র 20 মাইক্রোগ্রাম এস্ট্রোজেন থাকে। সেই এস্ট্রোজেনটা হলো ইথানিল এস্ট্রাডিওল এবং 3 মিলিগ্রাম ড্রাসপিরন। এবং এরপরে আরো একটা ওষুধ আছে যেটাতে কিনা এই যে প্রোজেস্টেরনের যে পরিমাণটা সেটা 3 মিলিগ্রাম আছে, কিন্তু এস্ট্রোজেনের যে পরিমাণ সেটা 14.2 মিলিগ্রাম, 20 মাইক্রোগ্রাম।
মানে 20 মাইক্রোগ্রামের চাইতেও কম। তাহলে 4th জেনারেশন পিলে আমরা দেখতে পাচ্ছি যে ওষুধের পরিমাণটা, হরমোনের পরিমাণটা কিন্তু খুবই কম, কাজে এটার যে সাইড এফেক্টস গুলি বা জটিলতাগুলি সেগুলি হওয়ার সম্ভাবনা একদমই কম। তারপরে হলো যে এটা যেহেতু ডায়েরি নিজে কিন্তু নির্ধারণ করতে পারে যে কতদিন খাবেন, যে কোনো রকম অসুবিধা মনে করলে বন্ধ করে দিতে পারে, এবং যখন পিলটা বন্ধ হয়ে যাবে তার যদি কোনো রকম সাইড এফেক্ট হয়েও থাকে সেটা সঙ্গে সঙ্গে চলে যাচ্ছে। এটা অন্য কোনো পদ্ধতির মতন না যে বন্ধ করলেও জটিলতা কিছুটা রয়ে যাবে। আর একই সাথে আমি একটু বলতে চাই যে এই জন্ম নিয়ন্ত্রণ বড়িগুলো জন্ম নিয়ন্ত্রণের কাজের বাইরেও কিন্তু অনেকগুলো ফাংশন আছে, কাজ আছে, যেটাকে আমরা বলি নন কন্ট্রাসেপটিভ বেনিফিট। সেগুলো কিরকম? যেমন আমরা জানি এখন কিন্তু পিসিও বা পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ একটা খুবই মানে কমন একটা রোগ। এই পিসিও ট্রিটমেন্টের জন্য কিন্তু আমরা জন্ম নিয়ন্ত্রণ বড়ি ব্যবহার করে থাকি, এবং সেটা যদি এরকম 4th জেনারেশন পিল হয় বা 3rd জেনারেশন পিল, সেগুলো কিন্তু বেশি উপকারী, কারণ তাতে কোনো রকম সাইড এফেক্ট থাকে না। আবার এছাড়াও যাদের অনেক অল্প বয়সী মেয়েদের, যাদের অনেক ব্রণের সমস্যা থাকে, একনির সমস্যা, তাদেরকেও কিন্তু আমরা দিয়ে থাকি। আরেকটা রোগ যেটা অনেকখানি স্বাভাবিক জীবনযাত্রাকে খুবই মানে কষ্টের মধ্যে ফেলে, ব্যথা থাকে, মাসিক অনিয়ম থাকে, এন্ডোমেট্রিওসিস, চকলেট সিস্ট, এগুলোকেও কিন্তু আমরা এই জন্ম নিয়ন্ত্রণ বড়িগুলো দিয়ে কিন্তু আমরা ব্যবহার মানে চিকিৎসা করে থাকি। আরেকটা হলো যে কারো যদি মানে মাসিকের অনিয়ম থাকে, সেটা যে কোনো কারণেই হোক, সেটা পিসিওর জন্য হতে পারে, বা যখন প্রথম মাসিক শুরু হয় মেনার্কি হয়, তখন যেহেতু হাইপোথ্যালামো পিটুইটারি ওভারিয়ান যে একটা ব্যালেন্স মেকানিজম আছে, সেটা পুরোপুরি পরিপক্কতা না পাওয়ার কারণে মাসিকের অনিয়ম হতে পারে। তো সেসব ক্ষেত্রে মাসিকটাকে রেগুলার করার জন্য কিন্তু আমরা এই জন্ম নিয়ন্ত্রণ বড়ি ব্যবহার করতে পারি। এছাড়া আমি আরেকটা বলবো যে দেখা গেছে যে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতির ব্যবহার মানে খাওয়ার বড়ি খেলে কিন্তু ওভারির যে ক্যান্সার বা ডিম্বাশয়ের যে ক্যান্সার, সেটার সম্ভাবনা কিন্তু অনেকখানি কমে যায়। আমরা যেমন ব্রেস্ট ক্যান্সার যদি আমরা বুকের দুধ খাওয়াতে বলি মায়েদেরকে, যদি এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং করে, তাহলে পরে স্তনের ক্যান্সার হবে না, ঠিক। কিন্তু এই ওরাল পিল খাওয়ার কারণে ডিম্বাশয় বা ওভারি ক্যান্সারের সম্ভাবনা কিন্তু কমে যায়। এবং এটা বলে যে কেউ কিছুদিন খাওয়ার পরে যদি ছেড়েও দেয়, তারপরেও কিন্তু তার এই যে প্রোটেক্টিভ যে এফেক্টটা, এটা কিন্তু প্রায় 10 বছর পর্যন্ত কিন্তু কার্যকর থাকে। আমরা এতক্ষণ আলোচনা করছিলাম যে খাওয়ার বড়ির উপকারিতা বা কি কি ব্যবহার করা যেতে পারে। এটা আমি পরিশেষে কথাটা বলতে চাই যে খাওয়ার বড়ি কিন্তু একটা নিরাপদ এবং কার্যকরী পদ্ধতি, হ্যাঁ। এবং এটাতে যদি কোনো রকম অসুবিধা হয়, আপনি আপনার ডাক্তারের কাছে সেটার জন্য যেতে পারেন, নিজে নিজে বন্ধ না করে। এবং একটা জিনিস মানে এটার যে সেবন বিধিটা, সেটা কিন্তু মেনে চলতে হবে। মানে খাওয়ার বড়ি কিন্তু প্রতিদিন একটা নির্দিষ্ট সময়ে খেতে হবে, এই কথাটা কিন্তু ভুললে হবে না। আর অনেক সময় কিছু কিছু মিথ আছে, কি মনে করে যে খাওয়ার বড়ি খেলে যে নাড়ি জ্বলে যাবে, মানে পরবর্তীতে সন্তান ধারণের সমস্যা হবে। এটা একেবারেই ভুল ধারণা। খাওয়ার বড়ি এটা নিরাপদ পদ্ধতি এবং অলমোস্ট 100% কার্যকরী একটা পদ্ধতি। সবাইকে অনেক ধন্যবাদ।